যে অবশেষে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনে যাত্রা করল বাংলাদেশ। পাবনার রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটে সফলভাবে ইউরেনিয়াম লোডিং শুরু হয়েছে। বিকেলে এই কার্যক্রমের উদ্বোধন করেছেন বাংলাদেশ ও রাশিয়ার কর্মকর্তারা। আর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে বিশ্বে এখন ৩৩তম অবস্থানে বাংলাদেশ। বিজ্ঞান এবং প্রযুক্তি মন্ত্রী যেটা জানিয়েছেন যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা বাস্তবায়নের ফসল হচ্ছে এই রূপপুর প্রকল্প। আর রাশিয়ান পরমাণু কর্পোরেশনের মহাপরিচালক জানিয়েছেন দুই দেশের সম্পর্কে রূপপুর একটা মাইল ফলক হয়ে থাকবে। মিরাজ সুমনের ছবিতে রিপোর্ট করছেন সুফিয়ান ফারাবি। দুই দেশের পারমাণবিক শক্তি বিষয়ক সর্বোচ্চ প্রতিনিধিদের মাধ্যমে রূপপুরের ১ নম্বর ইউনিটে লোডিং শুরু হলো এর জ্বালানি ইউরেনিয়ামের। বাংলাদেশে পরিবেশ বান্ধব এই জ্বালানি উৎপাদনের যাত্রায় সঙ্গী হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেন রাশিয়ান পরমাণু কর্পোরেশন রোসাটমের মহাপরিচালক। বলেন এই অংশীদারিত্ব আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ ও রাশিয়ার জোরদার সম্পর্কের বার্তা দেয়। বাংলাদেশের অর্থনীতি, জ্বালানি সংকট মোকাবেলা ও পরিবেশ বান্ধব বিদ্যুৎ উৎপাদনের দিকে শুরু হওয়া এই যাত্রায় নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে বর্তমান সরকার। নিজেদের এই অবস্থানের কথা তুলে ধরেন বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী। বাংলাদেশ আজ দ্রুত অগ্রসরমান রাজনীতিবিদ। আজকে শিল্পায়ন, আধুনিকায়ন ও টেকসই উন্নয়নের জন্য নিরবিচ্ছিন্ন, নির্ভরযোগ্য, পরিচ্ছন্ন জ্বালানি অপরিহার্য। এই বাস্তবতায় পারমাণবিক শক্তি আমাদের জাতীয় জ্বালানি নিরাপত্তার অন্যতম ভিত্তি। এটি শুধু বিদ্যুৎ উৎপাদন করবে না, এটা আমাদের প্রযুক্তিগত সক্ষমতা, শিল্পায়ন ও ভবিষ্যৎ প্রজন্মের সম্ভাবনাকে শক্তিশালী করবে। অনুষ্ঠানে ভিডিও বার্তা দিয়ে বাংলাদেশের জন্য শুভকামনা জানান জাতিসংঘ পরমাণু সংস্থা IAEA। সাফল্যের এই যাত্রায় বাংলাদেশি ও রাশিয়ানরা কাজ করেছেন কাঁধে কাঁধ রেখে। তাই পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের স্বপ্ন এখন বাস্তব হয়ে ধরা দিচ্ছে। আজকের এই ফুয়েল লোডিং এর মুহূর্তটা ছিল ঐতিহাসিক। সবার যে জমানো কষ্ট, যে পরিশ্রম আর শরীরে লেগে থাকা ঘামের সবকিছুই যেন উভে গেল একটি বাটনের মাধ্যমে। মন্ত্রী যখন বাটনে চাপ দিলেন, সঙ্গে সঙ্গেই সবার মুখে হাসি বলে দিল দীর্ঘদিনের পরিশ্রম বৃথা যায়নি। বাংলাদেশ এখন পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নতুন যুগে প্রবেশ করেছে। সুফিয়ান ফারাবি, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, পাবনা। রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে ইউরেনিয়াম লোডিং এর পর আসলে কি ঘটবে? এক্ষেত্রে পরমাণু কমিশনের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ শওকত আকবর যেটা জানিয়েছেন যে টানা ৩০ দিনের মতো এই লোডিং চলবে। আর এর সাথে ধাপে ধাপে চলবে বিভিন্ন পরীক্ষা। আর সব ঠিক থাকলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ যুক্ত হবে এই বছরের আগস্টে। আরও জানাচ্ছেন মাইনুল মারুফ। ২০১১ থেকে ২০২৬ টানা এক যুগেরও বেশি সময় পর বিদ্যুৎ উৎপাদন প্রক্রিয়া শুরুর ধাপে বাংলাদেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্রের একটি ইউনিটে এর জ্বালানি খুবই স্বল্প মাত্রার ইউরেনিয়াম প্রবেশ করানো শুরু হয়েছে। এই পরমাণু বিজ্ঞানী জানান, পরমাণু চুল্লিতে জ্বালানি পুরোপুরি প্রবেশ করাতে সময় লাগতে পারে ১ মাস। রূপপুরের এই ফিউল লোডিং এবং এই টেস্টগুলির মাধ্যমে আমার ফার্স্ট ক্রিটিক্যালিটি অ্যাচিভ করার নর্মাল স্ট্যান্ডার্ড টাইম রয়েছে 29 ডেজ থেকে 30 ডেজ। তিনি আরও জানান, ধীরে ধীরে বিদ্যুৎ উৎপাদন যেমন চলবে তেমনি হবে পরীক্ষা নিরীক্ষা। আর ক্ষমতার নির্দিষ্ট পরিমাণ উৎপাদন হলেই দেয়া হবে জাতীয় গ্রিডে। দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ আমার কার্বন ফ্রি ইলেকট্রিসিটি তৈরি করার। দিস ইজ দ্য ফার্স্ট ফিজিক্যাল স্টেপ। ডেফিনেটলি আমাকে বিদ্যুৎ উৎপাদনের জন্য এবং আমাদের জনগণকে সেই বিদ্যুতের সুবিধা দিতে গেলে আরও মাঝে দু একটা স্টেপ আছে। শুরু থেকে টানা এক যুগের মতো রূপপুর প্রকল্পের পরিচালক ছিলেন ডক্টর শওকত। প্রকল্পটির শেষ ধাপের মাইলফলক অর্জন করায় দেশের পরমাণু খাত অনন্য উচ্চতায় যাবে বলেও মন্তব্য তার। ওইটাতে যাওয়ার জন্য স্ট্যান্ডার্ড টাইমলাইন হচ্ছে 3 মান্থস। সর্বমোট বিদ্যুৎ উৎপাদনের 10% পরমাণু শক্তি থেকে পেতে চায় বাংলাদেশ। আশা করা হচ্ছে রূপপুরের দ্বিতীয় ইউনিট উৎপাদনে আসবে আগামী বছরের শেষ দিকে। আর সব মিলিয়ে এখান থেকে পাওয়া যাবে 2400 মেগাওয়াট বিদ্যুৎ। রাশিয়ার আর্থিক ও কারিগরি সহায়তায় নির্মাণ করা হচ্ছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। মাইনুল মারুফ, ৭১, ঢাকা।
এবারে পরবর্তী প্রসঙ্গ। দেশে কোনো জঙ্গি তৎপরতা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। ফ্যাসিবাদ আমলে রাজনৈতিক হাতিয়ার হিসেবে জঙ্গি শব্দটা ব্যবহার হতো বলে অভিযোগ করেছেন তিনি। আর দেশব্যাপী সতর্কতা সংক্রান্ত পুলিশ সদর দপ্তরের ভাইরাল চিঠিটির বিষয়ে অবগত না জানালেও স্বরাষ্ট্রমন্ত্রী যেটা জানিয়েছেন যে রাষ্ট্রীয় বিভিন্ন অনুষ্ঠানের সময় নিরাপত্তা জোরদার করা হয়। বিস্তারিত জানাচ্ছেন নাদিয়া শারমিন। ৩১তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করল বাংলাদেশ কোস্টগার্ড। আগারগাঁওয়ে বাহিনীটির সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে এবছর 4 ক্যাটাগরিতে 14 জনের হাতে পদক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় বাহিনীর মহাপরিচালক জানান, কোস্টগার্ড জনবলের ঘাটতি থাকা সত্ত্বেও কাজ করে যাচ্ছে। বিভিন্ন ঝুঁকিপূর্ণ অভিযানে আমাদের 16 জন বীর সদস্য নিজেদের জীবন উৎসর্গ করেছেন। স্বরাষ্ট্রমন্ত্রী জানান, বাহিনীর সদস্য 5 থেকে 10 হাজারে উন্নীত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার। কোস্টগার্ডে হেলিকপ্টার সহ মেরিটাইম সার্ভেলেন্স সিস্টেম ও অত্যাধুনিক ড্রোন সহ নানা উপকরণ ও সুযোগ সুবিধা যুক্ত করার পরিকল্পনার কথাও জানান তিনি। আমাদের চিন্তা ভাবনা এটা হাওর অঞ্চলেও নিয়ে যাওয়া যায় কিনা সেটা আছে। বিভিন্ন বাহিনীর সদস্যদের জঙ্গি সংশ্লিষ্টতা নিয়ে প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, এ বিষয়ে তাদের গোয়েন্দাদেরই নজরদারি আছে। নিজস্ব বাহিনীর কোনো সদস্য কোনোভাবে দেশবিরোধী বা অন্য কোনো কর্মকাণ্ডে জড়িত কিনা সেটা ইন্টারনাল ইন্টেলিজেন্সের জন্য মিলিটারি ইন্টেলিজেন্স কাজ করে, সেটা সব বাহিনীতে থাকে এবং সমন্বিত একটা ফোর্সও থাকে এবং সেন্ট্রাল ভিজিলেন্স থাকে। তো এগুলোর মধ্য দিয়ে কেউ যদি এরকম কোনো কর্মকাণ্ডে জড়িত থাকে তাদেরকে ফাইন্ড আউট করা হয় এবং তাদের জন্য যে মিলিটারি আইনে যে সমস্ত প্রসিডিওর আছে, প্রসিডিং আছে, সেগুলো ফলো করা হয়। ইট ইজ নাথিং নিউ। তবে জঙ্গি শব্দটি বলতে নারাজ তিনি। কিছু এক্সট্রিমিস্ট গ্রুপ থাকে পৃথিবীর সব দেশেই এরকম অ্যাক্টিভ থাকে, রেডিক্যাল কিছু ফোর্স থাকে, ফান্ডামেন্টাল কিছু পলিটিক্যাল পার্টি থাকে, কিন্তু সেই বিষয়ে আপনি যে শব্দ উচ্চারণ করলেন আমাদের দেশের বর্তমান কালচারে সেটা এখন আর নাই। আগে সেই শব্দটা উচ্চারিত হতো ফেসিবাদী আমলের সময়। তারা নিজস্ব রাজনৈতিক ফায়দা হাসিলের জন্য এগুলোকে হাতিয়ার হিসাবে তারা ব্যবহার করত। বর্তমানে বাংলাদেশে সেগুলোর এক্সিস্টেন্স নেই। দেশব্যাপী সতর্কতা জারি করা পুলিশ সদর দপ্তরের চিঠির বিষয়ে জানেন না বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। আমাদের পক্ষ থেকে সেরকম কোনো চিঠি দেয়া হয় নাই, তবে সবসময় বিভিন্ন রাষ্ট্রীয় দিবসে কিছু সেরকম সাবধানতা আমরা অবলম্বন করে থাকি। নির্বাচনের পর এবার সশস্ত্র বাহিনীকে মাঠ থেকে পর্যায়ক্রমে উঠিয়ে নেওয়ারও ইঙ্গিত দেন তিনি। কৌশিকগিরি সেটা পুরোটাই উড্ডয়ন হবে। নাদিয়া শারমিন, ৭১, ঢাকা। এদিকে দেশে জঙ্গি আছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডাক্তার জাহেদুর রহমান। আর জঙ্গি দমনে সরকার পদক্ষেপ নেবে বলেও আশ্বাস দিয়েছেন তিনি। নিয়মিত ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, 5 আগস্ট পরবর্তী শরিয়া ভিত্তিক একটি গোষ্ঠী দেশ পরিচালনার স্বপ্ন দেখেছে, কিন্তু গণতান্ত্রিক সরকার আসায় তা ব্যর্থ হয়েছে। শারমিন নীরা জানাচ্ছেন বিস্তারিত। দেশে হঠাৎ করেই আলোচনায় জঙ্গিবাদ। জাতীয় সংসদ ভবন, বিমানবন্দর, সচিবালয়, পুলিশ সদর দফতর সহ গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার হুমকির সতর্কতা জারি করেছে গোয়েন্দারা। এতে জনমনে কিছুটা আতঙ্ক বিরাজ করছে। জঙ্গি হামলার বিষয়টি প্রকৃত নাকি ধারণার সূচক, এমন প্রশ্ন করা হয় প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ডক্টর জাহেদুর রহমানকে। সংবাদ সম্মেলনে তিনি বলেন, দেশে জঙ্গি আছে। আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য জঙ্গিবাদকে ব্যবহার করেছে, আর অন্তর্বর্তী সরকার জঙ্গিদের অনেক ক্ষেত্রে ছাড় দিয়েছে, কিন্তু বর্তমান সরকার যে কোনো পরিস্থিতি মোকাবেলা করবে বলেও আশ্বস্ত করেন তথ্য উপদেষ্টা। 1.5 বছর ইন্টারিম সরকারের সময় আমরা খেয়াল করেছি এই প্রবণতার মানুষদের অনেক বেশি সংগঠিত হওয়া বা পাবলিকলি আসা বা ওপেনলি আসার প্রবণতা তৈরি হয়েছিল। সেটারই খানিকটা ইম্প্যাক্ট আমরা বলতে পারি। এই সরকার এগুলো কমব্যাট করবে। জনগণকে এটুকু বলতে চাই, এই ঝুঁকি এমন না যে এটার জন্য ভয় পেতে হবে। আওয়ামী লীগের সময় জঙ্গিবাদের অভিযোগে মামলা, সাজা কিংবা মৃত্যুদণ্ড হয়েছিল অনেকের। তাদের কেউ কেউ অন্তর্বর্তী সরকারের সময় জামিনে ছাড়া পেয়েছে। তবে কেউ যদি আবারও একই কাজে জড়িয়ে পড়ে তাদের জামিন বাতিলের উদ্যোগ নেবে সরকার। যারা জামিন পেয়েছেন, যারা অভিযুক্ত ছিলেন, তারা একই ধরনের কর্মকাণ্ডে জড়িত আছেন কিনা, সেই ক্ষেত্রে তাদের জামিন বাতিল হতেই পারে। সেটা সেই প্রসেস, সেই যা করা সেগুলো সরকার নিশ্চয়ই করবে। আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, শরিয়া ভিত্তিক দেশ পরিচালনার আকাঙ্ক্ষা একটা গোষ্ঠীর থাকলেও নির্বাচিত সরকার ক্ষমতায় আসায় তা সম্ভব হয়নি।
কারো কারো স্বপ্ন ছিল এখানে এক ধরনের বিশেষ শরিয়া ভিত্তিক রাষ্ট্র কায়েম করবেন, কিছু কিছু মানুষের এই ধরনের চিন্তা ছিল। শেষ পর্যন্ত সেটা না হয়ে যেহেতু বাংলাদেশ একটা উদার গণতান্ত্রিক পথে গেছে, সেটা কারো কারো ভালো নাও লাগতে পারে। উপদেষ্টা জানান, জ্বালানি তেলের ভোগান্তি কমতে শুরু করেছে। দেশে মজুদ আছে প্রায় 2.5 লাখ টন তেল, আরও আসার প্রক্রিয়া চলছে। এই শব্দটার ক্ষেত্রে আমরা এভাবে সতর্ক থাকবো। শারমিনীরা, 71, ঢাকা। সবাই মিলে ন্যায়ভিত্তিক মানবিক রাষ্ট্র গড়ে তোলার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান, যেখানে ন্যায় বিচারই শেষ কথা। জাতীয় আইনগত সহায়তা দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি জানিয়েছেন, যে রাষ্ট্রে আইনের শাসন নেই সেটা কখনোই গণতান্ত্রিক মানবিক রাষ্ট্র হতে পারে না। আর শুধু আইনের বইয়ের মধ্যে সীমাবদ্ধ না রেখে ন্যায় বিচার সবার জীবনে বাস্তব হয়ে উঠবে বলে প্রত্যাশা করে সরকার। শফিকুল হকের প্রতিবেদন। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, সরকারি খরচে বিরোধ শেষ, সবার আগে বাংলাদেশ, এমন স্লোগানে আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আয়োজিত জাতীয় আইনগত সহায়তা দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মাননীয় প্রধানমন্ত্রীর নিকট হতে সম্মাননা পত্র ও ক্রেস্ট। রাজধানীর শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে এই আয়োজনে প্রধান অতিথির বক্তব্য রাখেন তিনি। ন্যায় বিচারের কথা শুধু আইনের বইয়ে নয়, এটি প্রতিটি মানুষের জীবনেই সত্য এবং বাস্তব হয়ে উঠুক, এটি বর্তমান সরকারের প্রত্যাশা। অর্থের অভাবে ন্যায় বিচার থেকে বঞ্চিত হওয়া গণতান্ত্রিক রাষ্ট্রে কাম্য নয় বলে জানান সরকার প্রধান। এই ন্যায় বিচার সবার জন্যই প্রযোজ্য। একজন ভুক্তভোগী টাকার অভাবে আইনজীবী সহায়তা নিতে পারবে না, এমনটা যেন না হয় সেটি সরকার চেষ্টা করবে সর্বতোভাবে নিশ্চিত করতে। আর্থিকভাবে সামর্থ্যবান নয় এমন মানুষদের জন্য অ্যাক্সেস টু জাস্টিস নিশ্চিত করতে সরকার সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করেছে। ন্যায় বিচার সাংবিধানিক অধিকার উল্লেখ করে প্রধানমন্ত্রী জানান, এটি চর্চা করতে ভুক্তভোগীকে যথাযথ সহায়তা দেবে সরকার। এজন্য বিধিবিধানে সংশোধনী আনার কথাও জানান তিনি। অর্থাৎ বিচার বিলম্ব মানেই বিচার অস্বীকার। এই বাস্তবতা মাথায় রেখে লিগ্যাল এইডের মাধ্যমে মামলার আগেই মধ্যস্থতার মাধ্যমে বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। অনেক ক্ষেত্রে কয়েক মাস বা বছরের পরিবর্তে বরং কয়েকটি বৈঠকের মাধ্যমেই সমস্যার সমাধানগুলো করা সম্ভব হয়েছে। এতে আদালতের উপর চাপ কমেছে, সরকারের খরচও হ্রাস পেয়েছে। আসুন আমরা সবাই মিলে একটি ন্যায়বৃদ্ধি মানবিক রাষ্ট্র গড়ে তুলি, যেখানে ন্যায় বিচারই হবে শেষ কথা আমাদের। জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে বলেও আশ্বস্ত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রতিটি মানুষের মনে এমন বিশ্বাস থাকতে হবে যে জনগণের যে কোনো প্রয়োজনে রাষ্ট্র তাদের পাশে রয়েছে। লিগ্যাল এইড সেই বিশ্বাসেরই একটি প্রতিফলন বলে আমি বিশ্বাস করি। শফিকুল হক, 71, আমরা সবাই মিলে একটি মুক্তিযুদ্ধ পরিবার ইস্যুতে আজ উত্তপ্ত জাতীয় সংসদের অধিবেশন। মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান কখনো জামায়াত করতে পারে না, সরকার দলীয় এক সংসদ সদস্যের বক্তব্যের তীব্র বিরোধিতা করেন বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। এছাড়া ঈদকে সামনে রেখে বাজারে জাল নোট প্রতিরোধ নিয়ে আলোচনা হয় সংসদে। রাশেদ আনিসের প্রতিবেদন। বিরোধী দলের নেতা বলেছেন উনি মুক্তিযোদ্ধা পরিবারের লোক এবং উনি শহীদ পরিবারের লোক এবং উনি জামাতে ইসলাম করেন। এটা ডাবল অপরাধ। মুক্তিযোদ্ধা পরিবারের লোক কেউ জামাত করতে পারে না। আর মঙ্গলবার কিশোরগঞ্জ 4 আসনের এমপি ফজলুর রহমানের এই মন্তব্যের পরই উত্তপ্ত হয়ে ওঠে জাতীয় সংসদের অধিবেশন কক্ষ। পরে স্পিকার অবসরপ্রাপ্ত মেজর হাফিজউদ্দিন আহমেদের হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। দয়া করে বসুন। সরকারি দলের ওই এমপির বক্তব্যের প্রতিবাদ জানিয়ে বিরোধী দলীয় নেতা বলেন, ব্যক্তিগত আক্রমণ করে তিনি গুরুতর অপরাধ করেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের উপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়। তিনি পার্সোনালি আমাকে হার্ট করেছেন। তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য, তাহলে ইনি এটাকে চ্যালেঞ্জ করছেন। কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামাত ইসলামী করতে পারে না।
তাহলে উনাকে জিজ্ঞেস করে করা লাগবে? টাকার নতুন নোট ছাপানোয় কুরবানি ঈদকে ঘিরে জাল নোট বেড়েছে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী সংসদে জানান এই বিষয়ে কাজ করছে সরকার। জাল নোট বা আসল নোটের আদলে তৈরি যে কোনো দলিল প্রস্তুতকরণ প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট সকলের উপযুক্ত শাস্তির প্রস্তাবনা রয়েছে মাননীয় স্পিকার। আইনটি বলবৎ হলে দেশে জাল নোট তৈরির প্রবণতা হ্রাস পাবে। এছাড়া বাংলাদেশ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন সংশোধন বিল এবং বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ সংশোধন বিল সংসদে উত্থাপন করে যাচাই বাছাইয়ের জন্য বিশেষ কমিটিতে পাঠানো হয়েছে। পঠিত বলে গণ্য করার জন্য রাশেদ আনিস, ৭১, ঢাকা। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইঞ্জিনিয়ারিং হয়নি বলে মন্তব্য করেছেন ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক দলের প্রধান ইভার্স ইজাপস। তিনি জানিয়েছেন সংসদ নির্বাচনে ইসির কার্যকর ভূমিকায় ভোট স্বচ্ছ ছিল। মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে জাতীয় নির্বাচনের চূড়ান্ত পর্যবেক্ষণ প্রতিবেদন প্রকাশের সময় এসব কথা বলেন ইউ পর্যবেক্ষক দলের প্রধান। আর এ সময় বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার উন্নয়নে সংস্থাটি ১৯টি সুপারিশ তুলে ধরে। ফারজানা আক্তারের প্রতিবেদন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে কাজ করে ২ শতাধিক ইউরোপীয় ইউনিয়নের নির্বাচন পর্যবেক্ষক। নির্বাচনের দুদিনের মধ্যেই সংস্থাটি প্রাথমিক প্রতিবেদন প্রকাশ করে। এবার পূর্ণাঙ্গ প্রতিবেদন তুলে ধরল তারা। মঙ্গলবার হোটেল ইন্টারকন্টিনেন্টালে ইইউ মিশন প্রধান ইভার্স ইজাপস এবারের ভোটকে ঐতিহাসিক উল্লেখ করে বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো ইঞ্জিনিয়ারিং হয়নি। 2008 সালের পর বাংলাদেশে এমন বিশ্বাসযোগ্য নির্বাচন অনুষ্ঠিত হলো। এর মাধ্যমে নির্বাচন কমিশনের উপর জনগণের আস্থা ফিরে আসছে। সুশাসন প্রতিষ্ঠার পথ তৈরি হয়েছে। ফলাফল প্রাথমিক ও চূড়ান্তভাবে প্রকাশনা নিয়ে কোনো অস্বচ্ছতার অভিযোগ ছিল না। জাতীয় সংসদ নির্বাচনে কমিশন স্বাধীনভাবে কাজ করেছে উল্লেখ করে প্রতিবেদনে বলা হয়, নির্বাচন হয়েছে প্রতিযোগিতাপূর্ণ। সেই সাথে পোস্টাল ব্যালট নিয়েও প্রশংসা করা হয়। ভোটের কাস্টিং খুব ভালো। পোস্টাল ব্যালটের বিষয়টিও প্রশংসনীয়। আগামী সংসদ নির্বাচন আরও প্রতিযোগিতাপূর্ণ হবে বলে আশা করি। প্রতিবেদনে নির্বাচনে নারীদের 1/3 অংশগ্রহণ নিশ্চিতকরণ, নারী হেনস্থার প্রতিকার, অনলাইনে রেজাল্ট প্রকাশ, প্রার্থীদের খরচের নিরীক্ষা এবং প্রতিবন্ধীদের জন্য সুবিধা সহ মোট 19টি সুপারিশ তুলে ধরা হয়। Now I will conclude with recommendations that come from our overall assessment in the 2026 election. ইইউ নির্বাচন পর্যবেক্ষণ মিশনের প্রধান বলেন, বর্তমান সরকারের বয়স মাত্র 2 মাস, তাই এখনই তাদের কার্যক্রম মূল্যায়নের সময় আসেনি। নির্বাচিত সংসদ সদস্যরা দেশকে এগিয়ে নিতে কাজ করবে এমন প্রত্যাশার কথাও জানান তিনি। ফারজানা আক্তার, ৭১, ঢাকা। বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে সরকারকে সহায়তা করছে যুক্তরাজ্য। তবে বিষয়টি আইনি হওয়ায় সময় লাগবে বলে জানিয়েছে ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুক। আর দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ডিক্যাপ টক অনুষ্ঠানে এই কথা জানিয়েছেন তিনি। জুলাই সনদ নিয়ে এদেশের নির্বাচিত সরকার এবং সংসদই সিদ্ধান্ত নেবে বলে জানান ব্রিটিশ এই কূটনীতিক। আরও জানাচ্ছেন নাদিয়া শারমিন। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ডিক্যাবের অনুষ্ঠানে যোগ দেন ব্রিটিশ হাইকমিশনার। এ সময় তিনি জানান, যুক্তরাজ্যের বাজারে বাংলাদেশি তৈরি পোশাক সহ অধিকাংশ পণ্যে শুল্কমুক্ত সুবিধা বহাল থাকবে। রোহিঙ্গা সংকটেও বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দেন তিনি। এই অঞ্চলের স্থিতিশীলতায় বাংলাদেশের সামরিক আধুনিকায়ন ও নিরাপত্তা খাতে সহযোগিতার প্রতিশ্রুতি দেন সারাহ কুক। বাংলাদেশের জনগণ ভোট দিয়েছে। এখন দেশে একটি সংসদীয় গণতন্ত্র কার্যকর রয়েছে। বাংলাদেশের সংস্কার জুলাই সনদ এগিয়ে নেওয়ার ক্ষেত্রে সর্বোত্তম পদক্ষেপ কি হবে তা নির্ধারণ করা সংসদের কাজ। এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রকাশ্যে মন্তব্য করা উচিত নয়। এটি সংসদের এবং তাদের নিজস্ব দায়িত্ব, যাতে তারা বাংলাদেশের জনগণের সর্বোত্তম স্বার্থে সিদ্ধান্ত নিতে পারে। বাংলাদেশ মার্কিন বাণিজ্য চুক্তি নিয়ে প্রশ্নে কোনো মন্তব্য করেননি তিনি। তবে জানান, যুক্তরাজ্য এবং বাংলাদেশ উভয় দেশের উন্নয়নে এয়ারবাস কেনার চুক্তি হয়েছে। এয়ারবাস প্রসঙ্গে আমি বাণিজ্যিক আলোচনা নিয়ে মন্তব্য করতে পারি না। তবে এয়ারবাসকে অন্তর্ভুক্ত করে একটি মিশ্র বহর কৌশল গ্রহণ করা, যা বাংলাদেশের জন্য উল্লেখযোগ্য সুবিধা বয়ে আনবে। এ সময় ব্রিটিশ হাইকমিশনার জানান, বাংলাদেশ থেকে পাচার হওয়া 250 মিলিয়ন পাউন্ড সম্পদ যুক্তরাজ্যে জব্দ করা হয়েছে।
সময় লাগবে। এটি একটি আইনি প্রক্রিয়া, এর জন্য শক্ত প্রমাণ ভিত্তি প্রয়োজন। এটি এমন কিছু নয় যা রাতারাতি সম্পূর্ণ করা সম্ভব। মব প্রতিরোধ ও মানবাধিকার নিশ্চিতে যুক্তরাজ্যের অবস্থানও জানান তিনি। তবে আওয়ামী লীগের প্রত্যাবর্তন ও রাজনৈতিক সমঝোতার বিষয়ে কোনো মন্তব্য করেননি এই কূটনীতিক। 2024 সালের জুলাই মাসের ঘটনাগুলো এখনো অনেক মানুষের স্মৃতিতে খুবই তাজা এবং রাজনৈতিক পরিস্থিতিটাও এখনো বেশ সংবেদনশীল মনে হচ্ছে। তাই আমরা যা স্বাগত জানাই তা হলো সরকারের নির্বাচনী ইশতেহারে যা যা উল্লেখ করেছে, যেমন সত্য ও পুনর্মিলন কমিশন গঠনের প্রতিশ্রুতি, কারণ এটি ন্যায় বিচার, জবাবদিহিতা এবং সাবেক শাসনামলে সংগঠিত নির্যাতনের সত্য উদ্ঘাটনের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হবে। 6.5 লাখেরও বেশি বাংলাদেশি প্রবাসী যুক্তরাজ্যের অর্থনীতি ও সমাজে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে উল্লেখ করে সারা কুক জানান, অবৈধ অভিবাসন রোধে যৌথভাবে কাজ করছে দুদেশ। মধ্যপ্রাচ্যের অস্থিরতায় সৃষ্ট বৈশ্বিক জ্বালানি সংকট কাটাতে যুক্তরাজ্য সরকারের নানা কূটনৈতিক উদ্যোগও তুলে ধরেন ব্রিটিশ এই হাইকমিশনার। নাদিয়া শারমিন, 71, ঢাকা। এদিকে টানা বৃষ্টিতে ভয়াবহ জলাবদ্ধতার কবলে চট্টগ্রাম। সকাল থেকে বিকেল 3টা পর্যন্ত এখানে প্রায় বৃষ্টি হয়েছে 57 মিলিমিটার। নগরবাসী জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে একযোগে সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 4টি প্রকল্প চলছে। সেসব প্রকল্পের নির্মাণ কাজের কারণে এই জলাবদ্ধতা আর অভিযোগ স্বীকার করে সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানিয়েছেন, খুব অচিরেই নগরবাসীর এই দুর্ভোগ লাঘব হবে। রাজীব বড়ুয়া জানাচ্ছেন বিস্তারিত। সকাল থেকে চট্টগ্রামে বৃষ্টি হয়, কখনো গুড়ি গুড়ি, কখনো মুষলধারায়। কিছুক্ষণের মধ্যে পানি জমে যায় নগরীর প্রবর্তক মোড়ে। একই সঙ্গে পানি জমে চকবাজার, পাঁচলাইশ, কাতালগঞ্জ, আগ্রাবাদ এলাকায়। 3 থেকে 4 ফুট পানি জমে কোনো কোনো এলাকায় ডুবে যায় দোকানপাট। এখানে যে পরিস্থিতি, রাস্তাতে যে পরিস্থিতি, হাঁটার কোনো ব্যবস্থা নাই, মানুষ দুর্ভোগে পড়তেছে, ডেলে পড়তেছে, নাহাতে পড়তেছে। তো আধা ঘন্টা বৃষ্টি হলে কোমর অমান পানি হয়ে যায়। 1 ঘন্টা ধরে এখানে দাঁড়া হয়েছি, রাস্তার দিকে যাইতে পারতেছি না, ওইদিকে যাইতে পারতেছি না। এতে সবচেয়ে বিপাকে পড়েন স্কুল কলেজগামী শিক্ষার্থী এবং চাকরিজীবী মানুষেরা। হাত কেটে গেছে প্লাসিডের, আমি কোনোভাবে মেডিকেলে যেতে পারতেছি না। এই কাজটা শুধু একমাত্র প্রশাসনের জোর তদারকির কারণে এটা এমন হয়েছে, যে না হলে এর চেয়ে অনেক প্রচন্ড ধরনের 18 ঘন্টা বৃষ্টি রেকর্ড হয়েছে। চট্টগ্রাম মেডিকেলের আশেপাশের এলাকায় পানি জমে যাওয়ায় দুর্ভোগের মুখে পড়েন রোগী এবং এর স্বজনেরা। আমি আসছি আমার ওয়াইফকে নিয়ে হসপিটালে, গাড়িটা পার্কিং করছে এখানে, এসেই দেখতেছি হচ্ছে এটা পানির নিচে চলে গেছে। এই যে আমি রিপোর্টের জন্য আসছি, আমি এখন দাঁড়াই আছি, গাড়ি যাচ্ছে না, কোথাও যাচ্ছে না। মানুষজন কোন পদ্ধতি আছে এটা দেখতেছেন আপনারা। মেডিকেলের রুগীদের করুণ অবস্থা, হ্যাঁ, কারণ একটা রুগীও যাওয়ার জন্য কোনো উপায় নাই, এক কোমর পানি। জলাবদ্ধতা দেখতে এসে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা জানান, দ্রুত চট্টগ্রামবাসীর জলাবদ্ধতার বঞ্চনা শেষ হবে। বাঁধের কারণেই এই পানিটা, বাঁধগুলো এই মুহূর্তে আমরা পানিটা নামার জন্য সেনাবাহিনীও ওদের পুরাটা টিম কাজ করছে, সব বাঁধগুলো আপাতত কেটে দিচ্ছে। বৃষ্টি শেষ হলে আবার বাঁধগুলো দিয়ে কাজ শেষ করবে। তো আমরা আশাবাদী বর্ষার আগে আমরা চট্টগ্রাম থেকে একটু লাইনে নিয়ে আসতে পারবো, সো দ্যাট অ্যাটলিস্ট 75 to 80% জলাবদ্ধতার বাইরে আমরা থাকতে পারি। 2017 সালে খুব কাছাকাছি সময়ে চট্টগ্রামের জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, পানি উন্নয়ন বোর্ড এবং চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের 4টি প্রকল্প শুরু হয়। 2022 সালে প্রকল্পগুলো শেষ হওয়ার কথা থাকলেও তা আজও শেষ হয়নি। রাজীব বড়ুয়া, 71, চট্টগ্রাম।